আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। বৈরী আবহাওয়ায় পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা বাড়ছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও অবনতি হয়েছে, এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আব্দুর রহমান এবং বান্দরবান থেকে আবুল বাশার নয়ন। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, কক্সবাজারের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? পানিবন্দী মানুষকে উদ্ধারে এবং ত্রাণ কার্যক্রম সম্পর্কে কি কি তথ্য আছে জানাবেন। যেমনটি জানাচ্ছে নাবিলা, গত কয়দিন ধরে বৃষ্টির এত তীব্রতা, এটা থামার কোনো সুযোগই নেই। এবং আজকে যদি বলি, কক্সবাজারে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই পর্যন্ত সকাল 6টা পর্যন্ত 125 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়ে চলে যাচ্ছে আবহাওয়া অফিস। এবং যদিও বলেছিল আবহাওয়া অফিস 11 থেকে বৃষ্টি কমবে এবং আবহাওয়া ভালো হবে, কিন্তু 17 থেকে নামানোর পরেও কিন্তু বৃষ্টি থেমে নেই। এবং বৃষ্টির এই তীব্রতার ফলে কিন্তু কিছুক্ষণ আগে চকরিয়ার কয়ার ভিলে নৌকা ডুবিতে আরেকজনের শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধারের জন্য তৎপরতা হচ্ছে ডুবুরিরা। এবং এই যদি বলি, এই পর্যন্ত কক্সবাজার জেলায় এই বন্যা এবং পাহাড় ধসে 31 জন মৃত্যুবরণ করেছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো চকরিয়া পেকুয়া নির্মাঞ্চল। ওখানে কিন্তু এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ঢুকে নাই। চকরিয়া বিভিন্ন যে যদি বলি সেটি কাঁকড়া থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে কিন্তু পানি ঢুকেছে। এবং তাদের যে দুর্বিষহ জীবন, এক এক ঘরে 7-8 দিন তারা রান্না করে নাই। তারা বিভিন্নভাবে তারা জানিয়েছে যে তাদের যেই সম্পদটুকু ছিল, কিন্তু তারা এই সম্পদ দিয়ে তাদের এখন কোনো কাজে আসছে না। তারা খাবার পাচ্ছে না, রান্না করার সুযোগ নেই এবং মানুষ যে তাদেরকে খাবার দিতে আসবে সেই ব্যবস্থাও নাই। প্রতিটা রাস্তাঘাটে এবং ঘর বাড়িতে পানি আর পানি। এবং সরকারি ত্রাণ তৎপরতার কথা যদি বলি, সরকারি ত্রাণ তৎপরতা কিন্তু এখন সেই রকম কোনো ঢুকে পড়ে নাই। জেলা প্রশাসন যদিও পানি উন্নয়ন বোর্ড যে ত্রাণটুকু কোথায় দিয়েছে সেটা এখন নানা মনে প্রশ্ন উঠেছে। এবং যদি বলি যে কক্সবাজারের যে এই 4টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের প্রত্যেকটা কিন্তু বন্যার কিছু না কিছু ক্ষতি হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি চকরিয়া পেকুয়া, এরপরে কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, টেকনাফ, সব জায়গাতেই কিন্তু। কক্সবাজার সদরের কথা যদি বলি, রামুতে ও কিন্তু অনেকগুলো সড়ক এবং ব্রিজ নষ্ট হয়ে গেছে। কক্সবাজারের বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, টেকনাফ মহাসড়কে পানি ছিল। এবং রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ওখানে প্রায় ভূমিধসে প্রায় 8 জনের বেশি মৃত্যুবরণ করেছে, 2 দিনে 16 জন। এবং পাহাড় ধসের ঝুঁকিটা কিন্তু নাবিলা কক্সবাজারের সর্বোচ্চ বেশি। এখন আরও যদি বৃষ্টি হয় এবং যেই টুকু কাঁচা ঘর বাড়ি রয়েছে পাহাড় এবং যেই সমতলে বসবাস করে তাদের জন্য খুব দুর্বিষহ হয়। এবং প্রায় 3.5 লক্ষ পাহাড়ে বসবাস করা মানুষ কিন্তু ঝুঁকিতে রয়েছে। এবং সেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নামানোও যাচ্ছে না। তারা যে আশ্রয় প্রকল্পে যাবে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু পানি ডুবে গেছে। এবং তারা সেখানে গিয়ে যে তাদের যে খাবার দরকার, তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা দরকার, তাদের যে সেবাটুকু দরকার, সেটাও তারা নিশ্চিত না। কারণ এইবারের এই বন্যার পরিস্থিতিতে কোনো ধরনের সার্বিক তৎপরতা কিন্তু আমাদের বা মানুষের চোখে পড়ার মতো কোনো দৃশ্য এখনো দেখা যায় নাই। অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, সরকারি প্রশাসন রয়েছে, ত্রাণ মন্ত্রণালয়, বিশেষ করে 31 জন মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু ত্রাণমন্ত্রী বা ত্রাণ সরকারের উচ্চপদের কেউ কক্সবাজারে এখনো পর্যন্ত আসে নাই বলে জানিয়েছে স্থানীয় জনগণ এবং ভুক্তভোগীরা। তাহলে আর কতটুকু ক্ষতি হলে ত্রাণ মন্ত্রণালয় সহ যেই যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তারা সজাগ হবেন, এটাই সাধারণ মানুষের প্রশ্ন। এবং যদি বলি, আমরা গতকালকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, মসজিদে গিয়েছি, সেখানে সবগুলো পানিতে চলে গেছে। এবং সবচেয়ে নিদারুণ যে বিষয়টি, মানুষের যেই সর্বশেষ আশ্রয়স্থল কবরস্থান, সেখানেও কিন্তু পানিতে এবং বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানিতে সেটা নিয়ে গেছে। অনেকের মা বাবার স্বজনদের কবর কিন্তু এখন কোথায় চলে গেছে তাদের কোনো ঠিকানা নাই। এবং কয়েকদিন আগে চকরিয়া মেহেরনামায় যেটি হয়েছে, সেটি 3 মাস আগে একজনকে দাফন করছিলেন, সেই দাফন কিন্তু লাশটিও আর খুঁজে পাওয়া যায় নাই। এবং সেটি একেবারে তারা কিন্তু ত্রাণ চায় না, তারা চাচ্ছে যে স্থায়ী একটা বেড়িবাঁধ সমাধান চায়, যাতে তাদের লোকালয়ে প্রতি বছর যে পানি ঢুকে বন্যা হয় এবং তাদের যে সহায় সম্বল হারাতে হয়, এটা তারা অল্প কদিন ত্রাণ দিয়ে সেটা মেটাতে চায় না। তারা চায় তাদের
স্থায়ী পুনর্বাসন, যেটা স্থায়ী বেড়িবাঁধ, এবং আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের যে পাহাড়ে বসবাস করে এবং পাহাড় কাটে পরিবেশ অধিদপ্তর সহ যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, তারা কিন্তু যখন পাহাড় ধস হয়, কারো মৃত্যু হয়, তখন কিন্তু তারা সজাগ হয়, কিন্তু এর পরবর্তীতে যে মামলাগুলো হয় এগুলোর কোনো ধরনের রিপোর্ট বা মামলাগুলোর কোনো ধরনের যে শাস্তি, এটা খুব চোখে পড়ার মতো না। এবং এই যে সাধারণ মানুষের বিবেক এবং সাধারণ মানুষকে সচেতন করা এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষা, যে পাহাড় যে ভূমির পেরেক এবং যে এটা একটা পাথর, এই পাথরগুলোকে কাটার ফলে কিন্তু এই যে নালা-নামা ভরাট হচ্ছে এবং নালা-নামা ভরাট হওয়ার পরে কিন্তু ওই যে বন্যা হচ্ছে, পানি যাওয়ার যাতায়াত ব্যবস্থা নাই, এবং এই ধরনের জলোচ্ছ্বাসগুলো কিন্তু প্রতি বছরই হয়। কিন্তু যদি ড্রেনেজ ব্যবস্থা উন্নত হতো এবং সবাই যদি তদারকি থাকতো এবং মানুষকে যদি তার বসবাসের জন্য স্থান এবং তাদেরকে যদি ব্যবস্থা করে দেওয়া যেত, তাহলে এই যে অতিবৃষ্টি বা অল্প বৃষ্টিতে ভূমিধস হচ্ছে এবং বন্যা হচ্ছে, এটা অনেকাংশে মানে কমে যেত। চকরিয়া পেকুয়ার যেই জলোচ্ছ্বাস বা পানি ঢোকার যে কারণটি, সেটি বলেছেন অনেকেই এইটাকে সাবেক এমপি ছিলেন এবং বর্তমান ক্ষমতাসীনরাও কিন্তু ওখানে বাঁধ তৈরি করে ঘর তৈরি করেছেন এবং সুইচ গেট খুলে না দেওয়ার কারণে ওখানে কিন্তু লোকালয়ে পানি ঢুকে যাচ্ছে এবং তাদের যেই সম্পদটুকু তারা কিন্তু হারাতে বসেছে। এবং তারা কার কাছে যাবে, সরকার এবং কি জনগণ, নাকি তাদের পরিবার পরিজন, কোথায় তারা গিয়ে ঠেকবে? এবং তাদের সেই আশার এবং ভরসার মানুষগুলো তারা খুঁজে বেড়াচ্ছে এবং আমাদের কাছে যখন গণমাধ্যম কর্মীরা আমরা যাই, তারা কিন্তু আমাদের দিকে তেড়ে আসে, আপনারা কী ধরনের সংবাদ করেন, কী কারণে আপনাদের এই কাজের কোনো সফলতা আছে কিনা। আসলে এটার জবাব দেওয়ার মতো ভাষা আমাদের বা গণমাধ্যম কর্মীদের নেই। আমরা এই মুহূর্তে যাব বান্দরবানে। আমাদের বান্দরবানের রয়েছেন নয়ন। বান্দরবানের কী অবস্থা সার্বিক বন্যা পরিস্থিতি এবং বৃষ্টির এবং তান্ত্রিকতা আমাদের কিছু জানাবেন। আসলে বন্যার পানি যত স্থায়ী হচ্ছে, আশ্রয় কেন্দ্রে যারা আশ্রিত স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের দুর্ভোগ দুর্দশা ততই বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। এখানে আসলে বান্দরবান শহরের অন্তত 3টি ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন। তাদের এলাকাগুলো আসলে ডুবে যাওয়ার কারণে কিন্তু গত 5 দিন ধরে তারা এখানে আশ্রয় নিয়েছেন। আমি যে সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছি, আসলে তাদের এলাকাগুলো এখনো পানির মধ্যে ডুবে রয়েছে। তাদের মাঝে যত সংকট, তার মধ্যে ছিল সুপ্রিয় পানির সংকটটা আসলে বেশি ছিল। তবে সেটা দেখছি আমরা এই মুহূর্তে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকেও কিন্তু পানি তাদেরকে বিতরণ করা হচ্ছে। যেহেতু এখন নিম্ন এলাকা প্লাবিত হয়েছে, সবখানে পানির সংকট, সেই পানির সংকটটা দূর করার জন্য মানুষ কাজ করছে। তবে এখানে আরেকটা বিষয়, আশ্রয় কেন্দ্রে এসে আমরা যে অভিযোগটা শুনছি সেটি হচ্ছে তাদেরকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ওষুধপত্র সহ অন্যান্য নানা সংকট আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা বলছেন তারা হয়তো 3 বেলা খেতে পাচ্ছেন, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তারা সংকটে পড়েছেন। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে। তারা খাবার স্যালাইনের কথা বলছেন, ওষুধপত্রের কথা বলছেন। শুধু এই আশ্রয় কেন্দ্রে নয়, বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও কিন্তু একই চিত্রের কথা আমরা শুনেছি। যদি বন্যা পরিস্থিতির কথা একটু জানিয়ে রাখি, ধীরে ধীরে বান্দরবানে বন্যা পরিস্থিতি আসলে পানি নামতে শুরু করেছে, কিন্তু যে সংকট, সেই সংকটগুলো আসলে বাড়তে শুরু করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি স্থানীয় যারা এখানে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, তারা কি ধরনের আসলে এখানে সংকটের মধ্যে পড়ছে সেটা একটু জানার চেষ্টা করি। আসলে এখানে আমরা সবই পাই, 3 বেলা খাবার পাই, কিন্তু ওষুধ নাই, কোনো কিছু না। একটা বাচ্চারা অসুস্থ হয়ে থাকে, পাতলা পায়খানা, স্যালাইন পানি কিছুই নাই। এখানে কেউ খবর নেয় না যে ওষুধ আছে কিনা নাই। আমাদের বাড়ি ঘরে আজ পানি কমে নাই, আজ পানি আছে। আমরা পানি কমলে ঘর ধুয়ে আমরা চলে যাবো। এই জন্য এখানে আমরা থাকলে আমাদের বাচ্চা আরো অসুস্থ বেশি হয়ে যাবে। যত শিগগির পানি কমলে আমরা চলে যাবো। আসলে তিনি বলছিলেন পানি কমলে আসলে এখানে কেউ থাকবে না, তাদের নিজ বসত বাড়ি যেহেতু এখন পানির নিচে তলিয়ে রয়েছে, যার কারণে তারা অস্থায়ীভাবে এখানে রয়েছেন। কিন্তু এই সংকটটা কাটানোর জন্য স্থানীয় প্রশাসনের আরো জরুরি যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার কথা তারা বলছেন। একজন বাসিন্দা বলছিলেন তার শিশু অসুস্থ, সুস্থতার জন্য যেই চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা থেকে আসলে তারা বঞ্চিত হচ্ছেন। আসলে এখানে গাদাগাদি
গাদাগাদি করে কিন্তু আশ্রয় কেন্দ্রে বহু সংখ্যক মানুষ রয়েছে। আমি আরেকজনের সাথে একটু জানতে চাই তারা আসলে এখানে কি ধরনের বন্যা, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন একটু জানাবেন। আপনারা কি কি সমস্যায় আছেন বলেন। বাবা, আমরা অনেক বড় কষ্ট আছি, পানিতে ডুবে আছি, আমরা খানা পাইতে আসি না। যে পারে দেয় মানুষের সাহায্য করেন, তোমরা আমাকে কিছু সাহায্য দাও বাবা। আপনাদের ঘর বাড়ি কি অবস্থা? আমার ঘর বাড়ি সব ভাসিয়ে গেছে বাবা, আমার ঘরে কোনো স্থান নাই, আমাকে স্থান নাই বাবা, আমরা বড় কষ্টে আছি বাবারে। আসলে তারা ওষুধ নাই, কিচ্ছু নাই বাবা, ওষুধ নাই। হ্যাঁ, সবচেয়ে যে বিষয়টি চিকিৎসার বিষয়টি আসলে বারবার আসলে ঘুরে ফিরে আছে। এখানে গাদাগাদি করে বহু সংখ্যক মানুষ কিন্তু শিশু থেকে শুরু করে বৃদ্ধ বিভিন্ন বয়সী নারী পুরুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের বসতিগুলো যেহেতু এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে রয়েছে, যার কারণে তারা বাধ্য হয়ে কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আমি একটু যদি জানিয়ে রাখি, বান্দরবান পৌর শহর সহ পুরো জেলায় কিন্তু অন্তত 4000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে বিভিন্ন বয়সী যারা বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা নানা কষ্টের মধ্যে রয়েছে, যেহেতু তারা আসলে বের হতে পারছে না। চারদিকে পানি এখনো থই থই করছে। পানি কখন নাগাদ নামবে সেই নিশ্চয়তা আসলে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু বৃষ্টিপাত কখনো থামছে আবার কখনো বাড়ছে। আমি এখানে এই প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন, তার কাছে একটু জানতে চাই তাদের পক্ষ থেকে এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে আপনারা কিভাবে সেবা করছেন একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার এখানে প্রথম দিন 75 পরিবার ছিল, এরপর হয়েছে 102 পরিবার, এরপরে এখন প্রায় 130 পরিবার মতো, প্রায় 400-450 লোক এখানে এই কেন্দ্রের মধ্যে অবস্থান করতেছে বান্দরবান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। এবং তারা এখানে এই যে পানির সংকট এখন কিন্তু পানির সংকট হচ্ছে, তো পৌরসভাকে বলা হয়েছে ওনাদেরকে পানি দেওয়ার জন্য। এখন পৌরসভায় যে পানি নিয়ে আসছে ওনাদেরকে এখন আবার রিকোয়েস্ট করছি, এক গাড়ি পানি এখানে হবে না, আরেক গাড়ি পানি আনি দেওয়ার জন্য, যতক্ষণ পানি লাগে ততক্ষণ যেন ওনারা সেবা দেয়, কারণ এখানে এখন পানির সংকটটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। কি কি সমস্যা আসলে তারপরে ওদের এখন যে সমস্যাটা দেখতেছি কারেন্টের সমস্যা। কারেন্টটা গতকালকেও ছিল না, এর আগেও ছিল না। এখন আমি আবার এক্সচেঞ্জ স্যারকে ফোন করছিলাম, ফোন করার পর উনি বলছে কাজ চলতেছে, কাজ শেষ করে বিদ্যুৎ লাইন দেওয়া হবে। গতকালকে দিয়েছিল, এখন আবার চলে গেছে, হয়তো এখনো লাইনের কাজ চলতেছে। ওনাদেরকে রিকোয়েস্ট করছি যেন ঠিক মতো বিদ্যুৎ লাইনটা তাড়াতাড়ি দ্রুত দিয়ে দেন, যেহেতু এখানে অনেক ছেলে মেয়ে আছে, শিশু বাচ্চা আছে, রুমগুলো অন্ধকার হলে ওনারা থাকতে কষ্ট হবে। তো বিদ্যুৎ লাইন অবশ্যই ওনারা কিছুক্ষণ পরে আবার লাইন দিয়ে দিবে। এরপরে পানি, এরপরে যেটা দুপুরে ভাত দেয় বা রাত্রে ভাত দেয়, ভাতের ব্যাপারেও যেটা বলা হয়েছে, ভাত কিন্তু অনেক সময় এখানে সংকুলন হয় না। যে লোকগুলো উঠছে এখানে লোক কিন্তু বেড়ে গেছে আগে চেয়ে, তো এখন আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, অবশ্য বাড়িয়ে আনবে এখন। ধন্যবাদ। আসলে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছিলেন, যেহেতু তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক। এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের যে দুর্ভোগ দুর্দশাগুলো তিনি নিজ চোখেই কিন্তু দেখছেন। তিনি যেটি বলছিলেন, আসলে বিদ্যুতের সমস্যাটা আসলে গত 5 দিন ধরে বান্দরবানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পুরো শহর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ দিতে পারছে, পাহাড় ধস এবং বন্যায় যেই খুঁটিগুলো রয়েছে, খুঁটিগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনা সেটিও আসলে এখানে রয়েছে, যার কারণে আশ্রয় কেন্দ্রে যারা থাকেন স্বাভাবিকলি তারা পরিবার পরিজন বা অন্যান্যদের সাথে যোগাযোগ করতে পারছেন না। এছাড়া আরেকটি বিষয় যেটি আসলে রয়েছে সেটি হচ্ছে খাবার, যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে খিচুড়ি, শুকনো খাবার বা অন্যান্য সহায়তা করা হচ্ছে, সেই সহায়তা আসলে অপ্রতুল, তা বাড়ানোর কথা আসলে বলছেন। দেখছেন এখানে আসলে নিম্ন এলাকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন, এখানে আমরা দেখছি মুরগি, ছাগল থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র নিয়ে কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। আমরা সকাল থেকে আসলে নিম্ন এলাকায় ঘুরে যেটা দেখেছি, বান্দরবানের আসলে নিম্ন এলাকাগুলো তাদের যে বসত বাড়িগুলো ছিল, বসত বাড়িগুলো এখনো পানির নিচে, যার কারণে তারা নিজেদের ঘরে ফিরতে পারছিলেন না। আমি আরেকটু কথা বলার চেষ্টা করি। এখানে যেহেতু আপনারা গত কয়েকদিন রয়েছেন, আপনারা কি কি সমস্যার মধ্যে রয়েছেন একটু জানাবেন। আমাদের সমস্যা বলতে ঘর দুয়ার সব পানির নিচে, আর সমস্যা কি? এখন গরু বাছুর নিয়ে আশ্রয় কেন্দ্র একটা পাইছি, এখানে থাকি। আল্লাহর কাছে কুচি কুচি শুকুর, আল্লাহ যেদূর রাখছে আল্লাহর কাছে
খুব শুকর ভালো আছে। হ্যাঁ, আসলে যেটা শুনছিলেন সবার মাঝে কিন্তু আসলে যেহেতু একটি বন্যা এবং পাহাড় ধসের কারণে একটু বৈরী আবহাওয়ার কারণে নানা সংকট আসলে বান্দরবানে রয়েছে। এই সংকটের মধ্যে যারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে রয়েছেন সবাই কিন্তু আসলে নানাভাবে সম্মুখীন হচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যা এবং পাহাড় ধস সংক্রান্ত সর্বশেষ। নয়ন এবং আব্দুর রহমান, ধন্যবাদ আপনাদেরকে। বান্দরবান এবং কক্সবাজারের পরিস্থিতি শুনছিলেন সরাসরি। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ প্রায় সব উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে আরও বেড়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কেমন দেখছেন এখন পরিস্থিতি এবং জনভোগান্তি তো আসলে এটা বলার অপেক্ষা রাখে না। কেমন দেখছেন বানভাসী মানুষের জীবন এই মুহূর্তে, জানাবেন বিস্তারিত। যেমনটি বলছেন, চট্টগ্রাম নগরের অবস্থা কিছুটা উন্নতি হলেও চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ার অবস্থা খুব ভয়াবহ, কারণ বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখনো পানি নিচে তলিয়ে আছে। আমরা যে জায়গাটিতে রয়েছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভারছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে, এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি আসলে বলে বোঝানো যাবে না, কারণ এখানকার অধিকাংশ ঘরবাড়ি আমরা দেখেছি যেগুলো মাটির ঘর রয়েছে সবগুলো কিন্তু ভেঙে মিশে গেছে। কারণ আমরা যে জায়গাটিতে কিন্তু গত 4 দিন বলছে এখানে কোনো বিদ্যুৎ, খাবার, সবচাইতে বেশি সংকট বিশুদ্ধ পানির খুবই সংকট, কারণ এখানে আশেপাশে সবগুলো পুকুর এবং নলকূপ যেগুলো হচ্ছে সবগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে এখানে বিশুদ্ধ পানির খুবই সংকট। মানুষের যে দুর্বিষহ জীবন সেটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই বাঁশখালী উপজেলার মধ্যে কিন্তু সাতকানিয়া উপজেলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায় কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি, কারণ এসব এলাকায় এখনো স্থানীয়রা যেমনটি বলছেন আশেপাশের কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও এইসব এলাকায় এখনো ব্যক্তি উদ্যোগে বা সরকারি কোনো উদ্যোগে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি। আমরা এখানে কথা বলবো স্থানীয় মানুষের সাথে। আপনাদের এখন আপনাদের বিদ্যুৎ বা খাবার বা পানির কি অবস্থা আপনাদের? আমাদের তো পানি আজকে তো প্রায় 1 সপ্তাহ ধরে পানি নেই, আমরা বৃষ্টির পানি খাচ্ছি। আবার দেখেন আমাদের পানির ওই মাছের ফসেটগুলো সব বাসা গেছে। আমাদের ঘর বাড়ি দেখেন ভাঙ্গি চুরে, আমরা ঘরে তো থাকতে পারছি না। আমরা এখন পানির ভিতরে বসবাস করছি, সব তলিয়ে গেছে। আমাদের বৃষ্টি এই দানি জমিনগুলা পানিতে তলিয়ে গেছে, মাছের ফসেটগুলো গেছে। দেখেন আমাদের ঘর বাড়ি, আমরা ঘরেও থাকতে পারছি না। আমরা এখন ওই সাইক্লোন সেন্টারে গিয়ে, ওখানেও তো জায়গা কম, সাইক্লোন সেন্টারেও থাকতে পারছি না। কি করবো আমরা, পানির ভিতরে দেখেন কতগুলো পানি। ব্যক্তি আছেন স্থানীয়, আপনারা এখানে দেখলাম যে অনেকগুলো প্রাইমারি স্কুলে মানুষ আশ্রয় নিয়েছে, এখনকার কি অবস্থা যদি একটু বলতেন। আমরা দেখছি প্রাইমারি স্কুলে মানুষ আশ্রয় নিয়েছে, অনেকগুলো ঘর বাড়ি এখানে ভেঙে গেছে, মানুষ পানিবন্দী। আপনারা ঠিকমতো খাবার পাচ্ছেন কিনা, বিশুদ্ধ পানি পাচ্ছেন কিনা, কি অবস্থা আপনাদের যদি একটু বলতেন। আসলে এটা বাঁশখালী থানার অন্তর্গত 4 নম্বর 7 নম্বর ওয়ার্ডের অবস্থান আপনারা যেটা করছেন। এখানে আজকে 5-6 দিন ধরে প্রবল বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়ি সবগুলো ধ্বংস হয়ে গেছে, পড়ে গেছে। এখানে কোনো বিশুদ্ধ পানি নেই। আমাদের এখানে যেগুলো ধান যেগুলো ছিল সবগুলো ভিজে পুড়ে শেষ হয়েছে। রান্না করার মতো কোনো স্থান আমাদের দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছেন সবগুলো ঘরবাড়ি ধসে পড়ে গেছে, দেওয়াল ধসে পড়ে গেছে। কালকে একটা ডেলিভারি মহিলা মারা গেছে, আপনার যারা ডেলিভারি নেওয়ার কারণে পথেই মারা গেছে। বিশেষ করে এইসব মোলানা বাড়ি, অর্থাৎ মিলন সাহেবের বাড়ি, আমাদের রহমান সাহেবের বাড়ি অত্যন্ত এফেক্টেড এই এর মধ্যে 7 নম্বর ওয়ার্ডের মধ্যে। আসলে আরও অনেক বাড়ি আছে এখানে, খুবই ভয়াবহ অবস্থা পরিস্থিতি। আমাদের তো দানি ফসল জমিন আর মনে করেন এই মাছের প্রজেক্ট সবগুলো তো শেষ। এখনো যেগুলো আমরা ধান আনছিলাম, যেগুলো বস্তা ভরা ধান ভর্তি ছিল, এগুলো সব ভিজে গেছে। বিশুদ্ধ পানি খাওয়ার কোনো পরিবেশ নেই বলতে গেলে চলে। আর কোনো সরকারি ওখানে কোনো ত্রাণ আমাদের এখানে আসতেছে না, কোনো ব্যক্তি। আমরা যে অসহায় অবস্থা আপনারা যে আসছেন, আপনাদের এই জাস্ট টিভির জন্য অনেক ধন্যবাদ। কারণ এই বন্যাগুলোতে কেউ আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কী অবস্থায়, কোন অবস্থায় আছেন, এটা করে কি দেখার মতো কেউ আমাদের লোক এখন আসেনি। যেমনটি বলছেন এখানে এখন পর্যন্ত কোনো মানুষ বা সরকারি বা বেসরকারি উদ্যোগে কেউ পর্যন্ত এখন তাদের খোঁজ খবর নিতে আসেনি, কারণ এই এলাকায়
খুবই দুর্বিষহ জীবন। কারণ আমরা যে যখন প্রবেশ করছিলাম আমাদের বুক সমান পানি কিন্তু এলাকায় ছিল, এখনো আছে। গত 7 দিন ধরে এখানে কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির খুবই সংকট। বিশেষ করে তিনি যেমনটি বলছেন, স্থানীয়রা গতকাল একজন ডেলিভারি মহিলা, গর্ভবতী মহিলা যখন হাসপাতালে নেওয়ার সময় পানির মধ্যেই মারা গেছেন। তো চট্টগ্রামের বাঁশখালী থেকে যে ভার্চুয়াল ইউনিয়নের মানুষের যে দুর্ভোগ, সেখান থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাঁশখালীর বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সরকার গঠনের পর আগামীকাল প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে জানাবেন। নাবিলা, আসলে বরিশাল জুড়ে কিন্তু একটা সাজিয়া রব এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু সব ধরনের প্রস্তুতি যেমন প্রশাসন গ্রহণ করেছে, তেমনি কিন্তু বিএনপির নেতাকর্মীরাও কিন্তু গ্রহণ করেছে। কারণ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিন্তু তিনি এই বরিশালে আসছেন। তবে এর আগেও তিনি বরিশালে এসেছেন, সেটা বিএনপির চেয়ারপারসন হিসেবে। যেহেতু এবার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসছেন, তাই কিন্তু আসলে সব ধরনের কিন্তু আসলে প্রস্তুতি আমরা দেখছি, যেমন প্রশাসনের মধ্যেও ঠিক তেমনি বিএনপির যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু এই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা প্রধানমন্ত্রীর যে সফরসূচি আছে সেখানে যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি সকালে আসলে ওনার বাসভবন থেকে সড়ক পথে বরিশালের দিকে রওনা হবেন এবং সেখানে তিনি প্রথমে বরিশালের যে প্রবেশদ্বার আছে গৌর নদী, সেখানে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ওখান থেকে তিনি বরিশাল নগরীর যে বধ্যভূমি এলাকা আছে, তিরিশ গোডাউন এলাকা, ওখানে তিনি আসবেন এবং সেখানেও তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপরে তিনি বরিশালের যে সার্কিট হাউস আছে সেখানে তিনি কিছুটা বিশ্রাম নিয়ে 3টার সময় এই যে বরিশাল যে শিল্পকলা একাডেমি আছে, এই বরিশাল শিল্পকলা একাডেমিতে তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে সভা করবেন। এরপর কিন্তু তিনি আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। তো এই প্রধানমন্ত্রীর যে এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আমরা কথা বলেছিলাম বিএনপির যারা নেতাকর্মীরা যারা আছেন, বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের যিনি প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে যেহেতু প্রধানমন্ত্রী প্রথমবারের মতো এখানে আসবেন বরিশালে, তো সে কারণে তাকে বরণ করতে আসলে সব ধরনের তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকা বরিশাল যে মহাসড়ক, সেই মহাসড়কের দুই পাশে আসলে নেতাকর্মীরা কিন্তু তাকে স্বাগত জানাবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। টানা বৃষ্টিতে রাজধানীতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে বেড়েছে ভোগান্তি। আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, সকাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন অঞ্চলে ডুবে গেছে পানির নিচে, এখন কেমন দেখছেন? পানি কি কিছুটা কমেছে কিনা জানাবেন। নাবিলা, আপনি যেটা বলছিলেন যে সারা রাত ধরে কিন্তু 12টার পর ঢাকায় 12টার পর থেকে বৃষ্টি হচ্ছে এবং আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে সারা দেশেই কিন্তু আমরা দেখছি যে কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে এবং রাত 12টার পর থেকে ঢাকায় কিন্তু এখন পর্যন্ত 97 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। তো দেশের যে অবস্থা, এই বৃষ্টি আসলে কত দূর পর্যন্ত বা কতদিন পর্যন্ত থাকবে বা আদৌ থামবে কিনা, আজকে এই সব শেষ অবস্থা একটু আবহাওয়া অধিদপ্তরের কাছে এবং আবহাওয়াবিদ আছেন এখানে হাফিজুর রহমান, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আবহাওয়ার কি অবস্থা এবং বৃষ্টিপাত আসলে কতদিন থাকবে। একটু হাফিজুর রহমান, আপনি জানাবেন কি যে এই বৃষ্টিপাত আসলে কতদিন থাকবে এবং এখন পর্যন্ত কি অবস্থা দেশে? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং এই রংপুর বিভাগ ব্যতীত সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।
এবং গত 24 ঘন্টা যেটা আমরা দেখছি যে ঢাকাতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে ভোর 6টা থেকে গত 24 ঘন্টায়, এবং ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় আরও 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার, এবং চট্টগ্রামে কিন্তু 98 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং গত 3 ঘন্টা অর্থাৎ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত চিটাগাংয়ে আরও 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কারণ বর্তমান যে পরিস্থিতি দেখা যায় তাতে বৃষ্টিপাতের ইয়েটা আরও 48 ঘন্টা থাকবে। তবে আগামী 24 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাতের থাকবে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তবে দক্ষিণাঞ্চল বৃষ্টিপাত তীব্রতাটা কিছু কম হবে, এবং পরবর্তী 24 ঘন্টায় সেক্ষেত্রে বৃষ্টিপাত তীব্রতা আরও কমে আসবে, এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের ইয়েটা বেশি থাকবে, দক্ষিণাঞ্চল বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে, এবং 48 ঘন্টা পর সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকাংশে কমে আসবে। তবে বৃষ্টিপাত থাকবে, কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাটা অনেকাংশেই কমে যাবে। ঢাকার অবস্থা আসলে কেমন হবে? ঢাকার যে অবস্থা আছে, ঢাকা আজকে সারাদিনে বৃষ্টিপাত থাকবে, এবং আগামীকালকে ঢাকাতে বৃষ্টি থাকবে কম বেশি, এবং আগামীকালকের পরে ঢাকার বৃষ্টিপাতের পরিস্থিতিটা কিছুটা উন্নতি হবে। এটা আপেক্ষিক, আসলে বৃষ্টির বলয়টা না কাটলে আসলে আপাতত রোদ্রে দেখা মিলবে না, এটা বৃষ্টি বলে কাটার পরে দেখবে, অর্থাৎ আমরা 48 ঘন্টা পরে আমরা এটা আশা করতে পারি। ধন্যবাদ নাবিলা, আপনি যেটা শুনছিলেন যে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছিলেন যে এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এটা কিন্তু 24 ঘন্টা আগামী 24 ঘন্টা পর্যন্ত থাকবে, এবং 48 ঘন্টা পর হয়তো বৃষ্টিপাত কমে যেতে পারে, এবং ঢাকায় কিন্তু আগামীকালও বৃষ্টিপাত এমনটাই থাকবে বলে জানাচ্ছিলেন। তো নাবিলা, এই ছিল আবহাওয়ার অবস্থা। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সহকর্মী মুক্তা যুক্ত ছিলেন আমাদের সাথে। টানা বৃষ্টিতে রাজধানীতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, রাজধানীর সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানি কি কিছুটা কমেছে কিনা জানাবেন? থেকে আমরা আসলে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি, সব জায়গার কিন্তু একই চিত্র। এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে রয়েছি এটি রাজধানীর পরিবাগ এলাকার চিত্রটি যদি দেখাই, একদম আসলে এটাকে সড়ক না সাগর বলবো সেটাই আসলে বলা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে পরিবাগ থেকে শাহবাগ মোড় পর্যন্ত একদম পুরোটাই পানিতে ডুবে রয়েছে। আমরা আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চোখে পড়ার মতো। মানুষ কিন্তু তাদের যে জামা কাপড় পরে আসছে সব পুরোটাই কিন্তু ভিজে গেছে, সেই জিনিসটি বারবার আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে সকাল থেকে অফিসগামী যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এই যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা উপেক্ষা করে তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন, এবং কি অনেকেই দেখেছি আমরা যে এই পানিতে ভিজে তারা কিন্তু শেষ পর্যন্ত কর্মস্থলে পৌঁছাতে পারেনি তারা এই জলাবদ্ধতার কারণে। জলাবদ্ধতার শুধু রাজধানীর এই পরিবাগ এলাকা নয়, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি। আমরা দেখেছি রাজধানীর গ্রিন রোড, তেজকুনি বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুরি, ধানমন্ডি সহ বিভিন্ন স্থানে কিন্তু একই চিত্র। মালিবাগ মোড়ের চিত্র আমরা দেখিয়েছিলাম, সেটাও কিন্তু একই অবস্থা। তো এই যে শাহবাগ ঠিক বাংলাদেশ মেডিকেলের সামনে আমরা অবস্থান করছি, এখানে অবস্থা কিন্তু আসলেই ভয়াবহ। মানুষ তারা চলাফেরা এক ধরনের দুর্বিষহ আসলে হয়ে পড়েছে। আর এই ভোগান্তির কারণে আমরা দেখি যে যানজটটা কিন্তু সকাল থেকে লেগেই ছিল। আসলে প্রতিটা সড়কের মুখে গাড়ি আটকে থাকতে আমরা দেখেছি। আমরা একটু যদি একজনের সাথে কথা বলতে চাই, আপু একটু বলবেন যে কিরকম ভোগান্তি? মানে প্রচুর ভোগান্তি, ঢাকা শহরে এরকম অবস্থা মানে এগুলা বলার বাহিরে। শুনছেন আসলে এই যে ভোগান্তির কথা কিন্তু সকলেই জানিয়েছিলেন। এইভাবে যদি আরও টানা 2 থেকে 3 দিন বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আসলে দুর্বিষহটা আরও বেড়ে যাবে, এবং কি অনেকেই বলছিলেন যে ড্রেনেজ ব্যবস্থাটা যদি একটু ভালো থাকতো তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতার এমন আকারটা কিন্তু ধারণ করতো না বলে কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে শিশু, বৃদ্ধা তারাও কিন্তু আসলে এই যে ঢাকায় বিভিন্ন কাজের
জন্য যারা এসেছেন তারা কিন্তু আসলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন। অনেকে তার যে এই প্যান্ট আমরা দেখেছি হাঁটুর উপরে এসে তারা করে দিচ্ছেন। তো সকাল থেকে যেই চিত্রটি আমরা লক্ষ্য করছি, রাজধানীর প্রতিটি রাস্তা, প্রতিটি অলিগলিতে কিন্তু আসলে এই যে পানির জলাবদ্ধতা সেটি কিন্তু দেখা দিয়েছে। তো এই বৃষ্টি যদি টানা আরও কিছুক্ষণ চলতে থাকে তাহলে কিন্তু রাজধানীর অবস্থা আরও ভয়াবহ হতে পারে, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তো রাজধানীর পরিবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রায়হান আপনাকে। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর শুনছিলেন আপনারা। আবারও আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে টানা ভারী বৃষ্টিতে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ প্রায় সব উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কেমন দেখছেন পরিস্থিতি এবং আপনি এখন কোন অঞ্চলে রয়েছেন, সেখানকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। নাবিলা, আমি এই মুহূর্তে আছি সাতকানিয়া উপজেলার যে কেউচিয়া ইউনিয়ন রয়েছে তার ঠিক ৫ নং ওয়ার্ড যেটি সেখানে, এবং ঠিক এখানে কিন্তু যে পরিমাণ পানি রয়েছে, আমরা যেখানে দাঁড়িয়েছি এর থেকেও যদি আমি একটু দেখাই যে ভিতরের দিকের অবস্থা, সেখানেও কিন্তু প্রায় অনেকেই আসলে পানিবন্দী রয়েছে। এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণেই এবং এর পাশাপাশি এখানে যারা আছেন, যারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাও কিন্তু একে একে তাদের ভিতরের দিকে যে বাড়িগুলো রয়েছে সেখান থেকে তারা একে একে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই তারা চলে আসছেন এবং তারা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন। তো এই দিকটাতে বা এই ৫ নং ওয়ার্ডে কিন্তু এখানকার যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে আসলে এখানে প্রায় 200 থেকে 250 পরিবার আসলে বসবাস করেন। তো এই এতগুলো পরিবার বসবাস করেন এবং এখানে এতগুলো পরিবার আসলে পানিবন্দী হয়ে আছেন। এবং এই যে এখানকার যে পরিস্থিতি যদি আমি বলি যে ঠিক এর একটু সামনে গেলে কিন্তু বুক সমান পানিও রয়েছে। তবে এখানে যেই পাকা বাড়ি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ভিতরের দিকে যারা থাকেন তারাও কিন্তু এই পাকা বাড়িগুলোতে এসে অনেকে অবস্থান করছেন। এবং এই সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ রূপ ধীরে ধীরে আরো বেশি ধারণ করছে এবং প্রায় 3 থেকে 5 লাখ মানুষ কিন্তু এখানে পানিবন্দী অবস্থায় আছেন। এবং টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে ডোলো সাঙ্গু নদীর বাঁধ ভেঙে এবং পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই আকস্মিক বন্যা সৃষ্টি, যার কারণে এখানে এই মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে আছেন। তবে ইতোমধ্যে অনেকেই কিন্তু এখান থেকে বেরিয়ে তারা আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে গিয়েছেন। তবে এই প্লাবিত এলাকাগুলোর মধ্যে এই কেউচিয়া, রাজালিয়া, এউচিয়া, ছদাহা এই জায়গাগুলো বা ধর্মপুর এই জায়গাগুলোতে কিন্তু আসলে প্রায় অনেকেই আসলে পানিবন্দী এখনো রয়েছেন। এবং এখনো কিন্তু দেখা যাচ্ছে যে যারা এখানে রয়েছেন পানিবন্দী তারা একে একে আসছেন এবং তারা বারবারই বলছিলেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের এই যে পরিস্থিতি সেটির কোনো রকম উন্নয়ন এখন পর্যন্ত তাদের হয়নি। কিছুদিন কালকের কথা যদি বলি, গতকালকে এখানে পানি যতটুকু ছিল, বুক সমান পানি ছিল, সেটি এখন কিছুটা রাতের দিকে কিছুটা কমেছিল। তবে সকাল থেকে কিন্তু আবারও সেই একই পরিস্থিতির কথাই তারা আসলে বলছেন। এবং এই যে এখানে যারা রয়েছেন, যারা এখানে পানিবন্দী হয়ে রয়েছেন, তাদের মধ্যে অনেককে আমরা দেখেছি যে তারা ছোট ছোট শিশুকে নিয়ে তারা ছাতা মাথায় করে কিংবা বাসার কিছু আসবাবপত্র নিয়ে তারা কিন্তু একে একে আসছেন। এবং ভিতরের দিকের অবস্থা যদি বলি, ভিতরের দিকের অবস্থা কিন্তু আরো বেশি ভয়াবহ এবং সেখানে প্রায় অনেকে বলছেন যে গলা সমান পানিও কিন্তু সেদিকে আছে, আমরা তারা বলছেন। এবং আমি এই যে জায়গাটিতে বা যে দিকটিতে দাঁড়িয়ে আছি, এই পুরোটি কিন্তু আসলে একটি রাস্তা এবং এইখানে এখনো কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে একটি রাস্তা। এবং এটি ৫ নং ওয়ার্ডের নয়াখালের যে রাস্তা, সেই রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি। তবে এখানকার যে অবস্থা এবং বন্যা প্রভাবিত মানুষজনের যে অবস্থা, সেই অবস্থা আসলে কত দ্রুত আসলে তারা এই জায়গা থেকে বা প্রয়োজনীয় সামগ্রী পাবেন এবং কত দ্রুত তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই কথাই কিন্তু তারা বলছেন। নাবিলা, এই ছিল আমার কাছে সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়ন থেকে সর্বশেষ। ধন্যবাদ তন্দ্রা আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় মানুষের দুর্ভোগের চিত্র সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এনসিটিভি আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। নতুন করে বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এ নিয়ে আরো জানাতে দীঘিনালা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবীর সুমন। সুমন, নিম্নাঞ্চলের পানি কতটুকু কমেছে এবং ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন জানাবেন।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই খাগড়াছড়ির দীর্ঘ এক সপ্তাহের বৃষ্টি, টানা বৃষ্টির পরে পাহাড়ি ঢলের যে সৃষ্ট বন্যার পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে খাগড়াছড়ির দিঘিনালা এবং লংগদু সড়ক। এই সড়কে গত 5 দিন যাবৎ যান চলাচল ছিল এবং গত 5 দিন পর আজ সকাল থেকে মোটামুটি যান চলাচল স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে আমি যদি দেখাই, এখনো সড়কের উপরে এখনো মোটামুটি পানি আছে, কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। এর পাশাপাশি এখানকার বন্যা দুর্গত যে মানুষগুলো আছে তারা আশ্রয় কেন্দ্র ছেড়ে তাদের নিজ নিজ বাড়িতে ইতিমধ্যে চলে গেছে এবং মানুষের এই বন্যার কারণে যে দুঃখ দুর্দশা, ঘর বাড়ি নষ্ট হয়ে যাওয়া, মানুষের ক্ষেত খামার নষ্ট হয়ে যাওয়া, কৃষি জমি পতিত অবস্থায় আছে। এখন পর্যন্ত কৃষি জমি পানির নিচে আছে, যদিও বাড়িঘর থেকে পানি নেমে গেছে, কিন্তু এই পানি সরে যাওয়ার সাথে সাথে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র, সেই ক্ষয়ক্ষতির চিত্রটি সামনে আসতে শুরু করেছে। আমরা এখানকার কৃষি অফিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানকার এই বন্যার ফলে কমপক্ষে 67 হেক্টর আউশ ধানের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানকার যে আমনের বীজতলা, এখন আমনের সিজন, এই বীজতলার 55 হেক্টর আমনের বীজতলার ক্ষতি হওয়ার সম্ভাবনা আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে। পাশাপাশি এখানকার যে গ্রামীণ সড়ক, সেই গ্রামীণ সড়ক কমপক্ষে 3 কিলোমিটার গ্রামীণ সড়ক এর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে এখানকার এলজিডি থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি আমরা যেই চিত্রটি দেখতে পাই, এখানকার মৎস্য খাত কমপক্ষে 50 থেকে 60টি পুকুরের মাছ ভেসে গেছে বলে আমাদেরকে মৎস্য বিভাগ জানিয়েছে। এখানকার আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সে বিষয়টা হচ্ছে এখানকার যে বন্যা কবলিত মানুষগুলো আছে, এই মানুষগুলোর মাঝে এখানকার প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত আছে। গতকালও এখানে বিভিন্ন বন্যার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্ট থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবির পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি এখানকার মানুষের কৃষির যে আউশ এবং আমনের পাশাপাশি এখানকার যে গ্রীষ্মকালীন সবজি এবং এখানকার যে পেঁপে চাষ, এখানকার পাহাড়ের ডালুতে যে কলা চাষ এবং এখানকার যে সাধারণ সবজি চাষ আছে, সেই সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা করছে কৃষি বিভাগ। এখানে আমরা অনেক জায়গায় ঘুরে দেখেছি, এখানকার অনেক সমতল ভূমিতে পেঁপে চাষি পেঁপে ক্ষেতের সম্পূর্ণ অংশ তালিয়ে গেছে এবং এখানকার যে ক্ষতি, এই ক্ষতি নিরূপণে এখানকার প্রশাসন কাজ করছে। পাশাপাশি এখানকার যে পাবলিক হেলথ আছে, জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে গতকাল এবং আজ পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট এবং মানুষের যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই পানি নামার সাথে সাথে এখানকার যে সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে, সেটি হচ্ছে পানিবাহিত যেসব রোগ, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা নিয়েই এখানকার স্বাস্থ্য বিভাগ কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল খাগড়াছড়ি দিঘিনালার বন্যার সর্বশেষ পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির দিঘিনালার বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে রাঙামাটিতে বৃষ্টি কমলেও এখনো চরম দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, এখনো বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সোহাগ। মেহেদী, এখন কেমন পরিস্থিতি দেখছেন? মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসনের কেমন তৎপরতা দেখছেন? ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। যেমনটা আপনি বলছিলেন, রাঙামাটির বাঘাইছড়ির নির্মাঞ্চল এই মুহূর্তে অনেকটা উন্নতির পথে বলতে হয়। তার কারণ হচ্ছে গতকাল আসলে বৃষ্টিপাত অনেকটা থেমে থেমে হলেও কিন্তু অনেকটা কমই ছিল, যার কারণে আসলে যে নির্মাঞ্চল থেকে পানি অনেকটা নেমে গেছে। তবে কিছু স্থানে এখনো পর্যন্ত পানি আছে, যেগুলো আসলে নামতে অনেকটা সময় লাগবে, ধীর গতিতে সেটি নামছে।
আপনাকে যদি আরেকটু বিষয় বলি যে বাগাইছড়ি ও নির্মাঞ্চল বন্যা পরিস্থিতি উন্নতি হলো, কিন্তু তার বিপরীতে হয়েছে রাঙামাটির বিলাইছড়ির পারুয়া, যেটি আসলে অত্যন্ত একটা দুর্গম ইউনিয়ন। সেখানে কিন্তু প্রায় 120-টির উপরে দোকানও সেখানে আসলে ইতিমধ্যে 14টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে সেটি পানির নিচে আসলে এখনো পর্যন্ত আছে। তবে আচ্ছা, কিছুক্ষণ আগ থেকে আমরা শুনছিলাম সেখান থেকেও আসলে যে পানি কিন্তু নামা শুরু করেছে। তবে রাঙামাটি থেকে আসলে যে ত্রাণ বা বিলাইছড়ি সদর থেকে সেই দুর্গম স্থানটিতে পারুয়াতে যে যাবে সেই সুযোগ কিন্তু নাই। এর কারণ হচ্ছে যে সেখানে আসলে যে স্রোত, যে কাপ্তাই হ্রদের পাহাড়ি উজান থেকে যে ঢল নেমে আসে তার এতটাই যে সেখানে ঢল, সেখানে তার কারণে যে সেখানে আসলে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। আর আপনাকে যদি আরেকটু বলি যে ইতিমধ্যে আমরা বাগাইছড়ির যে নির্মাঞ্চল গুলো রয়েছে সেগুলো আমরা আসলে দেখেছি, সেখানে আসলে পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে থেকে আসলে অনেকটা বাড়িতে তারা ফিরছে। তবে তারা আসলে ফিরলেও যে তাদের বাড়িঘরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা আসলে বাড়ি পরিষ্কার করার কাজ এবং সেখানে আসলে তারা আসবাবপত্র ঠিক করা সবকিছু নিয়ে আসলে তারা খুব বেশি একটা বিপর্যস্ত মানবতার জীবনযাপন করছেন। এর প্রধান কারণ তারা বলছেন যে আসলে বন্যার পানি থেকে আসলে তারা মুক্তি পেল, এখন যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটি থেকে আসলে রেহাই পাওয়ার কোনো তাদের সুযোগ নাই। কারণ কিছুদিন পর পর আসলে বর্ষা আসলে তাদের মাঝখানে একটা ভয় কাজ করে, কারণ নির্মাঞ্চল তাই সেটি প্লাবিত হয়। আপনাকে যদি আরেকটু বলি, এই মুহূর্তে আসলে রাঙামাটিতে সর্বমোট প্রায় 42টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সেখানে আসলে প্রায় 3850 জনের মতো মানুষ এখন সেখানে আশ্রয় নিয়েছে। আর যদি আপনাকে আরেকটি বিষয় সেটি বলি যে যে দুর্গম বিলাইছড়ি, সেটা আসলে এতটাই দুর্গম যে সেখানে আসলে আজ অষ্টমদের মাথায় কিন্তু গতকাল থেকে আসলে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। তাও যদি সেখানে যে যে হ্রদের পানি, যে পাহাড়ি ঢলের যে স্রোত সেটি যদি কমে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেখানে পৌঁছানো সম্ভব। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন খুব চেষ্টা করা হচ্ছে যাতে বানবাসী মানুষের কষ্টটা কিছুটা কমানো যায়। আরেকটি বিষয় হচ্ছে রাঙামাটি এবার সদর, যদি আপনাকে পৌর এলাকা বলি, পুরো জেলার একটা ছোট্ট করে আপনাকে বলি, সেটি হচ্ছে রাঙামাটিতে টোটাল 125টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং শুধু পৌর এলাকাতে আসলে প্রায় 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা আসলে এখনো গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি নতুন নতুন আশ্রয় কেন্দ্রে কিছু কিছু আসলে এখন নতুন করে পরিবার সেখানে আশ্রয় নিচ্ছেন। এর প্রধান কারণ হচ্ছে আজকে 8ম দিন এখনো কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু পাহাড় ধসের যে সম্ভাবনা, আপনাকে আরেকটু বিষয় বলি যে পাহাড় ধসের মূলত যে সম্ভাবনা সেটি কিন্তু মূলত রয়ে যায়, যেই কারণে আসলে মানুষ এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে আসছেন, তারা আশ্রয় নিচ্ছেন। রাঙ্গামাটিতে সর্বমোট যদি এখন এই মুহূর্তে সর্বমোট যদি আপনাকে বলি প্রায় 3850 জন মানুষ আশ্রয় নিয়েছে। পানি বন্দি বা আপনাকে যদি বলে বানবাসী মানুষের স্বাভাবিক হলো পাহাড়ের ঝুঁকি, পাহাড়ে বসবাস করে, পাশাপাশি যারা বসবাস করে তাদের ঝুঁকি কিন্তু রয়ে গেছে। এই ছিল আসলে রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী আপনাকে। দর্শক, রাঙামাটির সর্বশেষ খবর শুনছিলেন আমাদের সহকর্মীর কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ।